হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল আমাদের ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক বেশি আনন্দে আছেন। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি কিন্তু আমি ইমরান এইচ খান, আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি ঘটনা। বিশেষ বলবো এই জন্যই কারণ আমাদের 1000 পূর্তি উপলক্ষে এখন 5 দিন ব্যাপী আয়োজন চলছে। তো আজকে আপনারা শুনতে চলেছেন আব্বাস হুজুরের একটি বিশেষ ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কেননা আব্বাস হুজুরের ঘটনা বলে কথা। আর লিখেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাই। আজকের ঘটনাটি অনেক বেশি ডার্ক একটা স্টোরি, এতটুক তো বলাই যায়। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং অল অপশনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আপনার আমার সবার অপেক্ষাকৃত সজীব হোসেন ভাইয়ের আব্বাস হুজুরের ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার এবং আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুরের ঘটনার লেখক। আপনারা আব্বাস হুজুরের ঘটনাগুলো শুনতে অনেক ভালোবাসেন, আর আপনাদের এই ভালোবাসার জন্যই আমি আব্বাস হুজুরের নতুন একটা ঘটনা লিখতে উৎসাহিত হই। সবার ভালোবাসায় ভূত আড্ডা এগিয়ে যাচ্ছে, আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমরা আমাদের বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব সব সময়। ইমরান ভাই বরাবরের মতোই আবারও সবার জন্য আব্বাস হুজুরের আরও একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হলাম। আর আজকের ঘটনাটা অনেক বেশি স্পেশাল। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। তাহলে চলুন মূল ঘটনায় চলে যাই আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। আজকের ঘটনাটা আমরা সরাসরি আব্বাস হুজুরের মুখ থেকেই শুনব। বলছেন আব্বাস হুজুর। একদিন আসরের নামাজ আদায় করে মসজিদে বসে মুরব্বীদের নিয়ে কিছু হাদিস নিয়ে কথা বলছিলাম। এমন সময় একটা যুবক এসে আমার কাছে আসে। ছেলে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব নেই। ছেলেটা আমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। আমি মুরব্বীদের বিদায় দিয়ে মসজিদের বারান্দায় ছেলেটাকে নিয়ে বসি। আমি ছেলেটার পরিচয় জানতে চাই। ছেলেটা আমাকে তার পরিচয় দেয়। ছেলেটার নাম রিয়াদ। তার বাসা আমাদের পাশের গ্রামে। আমি রিয়াদকে জিজ্ঞেস করি আমার কাছে কেন এসেছে। রিয়াদ কিছু না বলেই কান্না শুরু করে দেয়। আমি রিয়াদের কান্না থামিয়ে কি হয়েছে সেটা বলতে বলি। রিয়াদ কান্না থামিয়ে আমাকে তার সমস্যার কথা বলে। আমি রিয়াদের কথাগুলো শুনে রীতিমতো হতভম্ব হয়ে যাই, কারণ রিয়াদ আমাকে যা বলেছে সেটা শুনে একটা মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এত ভয়ঙ্কর আর লোমহর্ষক ঘটনা রিয়াদ আমাকে বলেছিল। রিয়াদ আমাকে বলে, হুজুর, আমি অনেক বড় পাপ করেছি, আর এই পাপের সাজা আমি এখন বুঝতে পারছি। আমি প্রতিনিয়ত মৃত্যুর আতঙ্কে থাকি, কখন জানি ওই শয়তানটা এসে আমাকে মেরে ফেলে। আমি রিয়াদের চোখে মুখে একটা আতঙ্ক দেখতে পাই।
মানুষ কতটা ভয়ে থাকলে এমন আতঙ্কে থাকে। রিয়াদ আবার বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী। ভয় জিনিসটা আমার মাঝে ছিল না বললেই চলে। জিন বশ করার নেশা ছিল আমার আগে থেকেই। আমি চাইতাম আমি একটা কবিরাজ হব, জিন বশ করে আমি জিন দিয়ে কাজ করব। আমি একটা কবিরাজের কাছে অনেক কিছুই শিখি, কিছু কালো জাদু শিখি। আমি কবিরাজের অনেক কাজ করে দিয়েছি, তার বিনিময়ে কবিরাজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার সাহস দেখেই কবিরাজ আমাকে অনেক কিছু শেখায়। আমি জিন বশ করা শিখি, কিন্তু আমি যে বিদ্যা জানতাম সেটা সামান্য ছিল। আমার জানা ছিল না আমি কতটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি। আমি কিছু জিন ছাড়ানোর কাজও করি। একদিন আমাদের গ্রামের একজনের উপর একটা জিন আসর করে। আমাকে ডেকে নিয়ে যায় জিন ছাড়ানোর জন্য। আমি গিয়ে জিনটার সাথে কথা বলি, জিনটাকে চলে যেতে বলি, কিন্তু জিনটা কিছুতেই যেতে রাজি হয় না। আমি জিনটাকে বন্দি করার ও হত্যা করার হুমকি দেই। আমি জিনটাকে অনেক কষ্ট দেই, কিন্তু তবুও জিনটা যেতে চায় না। সেই জিনটা আমাকে উল্টা হুমকি দেয়। আমার মনে তখন একটা বুদ্ধি আটে। আমি জিনটাকে বন্দি করে আমার বশে রাখার সিদ্ধান্ত নেই। সেই মতো আমি কাজও করি। জিনটা বুঝতে পারে আমি তাকে বশ করতে চাইছি। তখন সেই জিনটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তুই যে কাজ করতে যাচ্ছিস সেটার জন্য তোকে আফসোস করতে হবে। তুই আমাকে বন্দি করে রাখতে পারবি না। আমার ভাই যদি জানতে পারে তুই আমাকে বন্দি করে রেখেছিস, তাহলে তোকে সহ তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। জিনটা কথা বলতে বলতেই আমি তাকে বন্দি করে ফেলি। আর ঘটনা সেখান থেকেই শুরু হয়। আমি একটা কাচের বোতলে জিনটাকে বন্দি করে রাখি। বোতলটা আমি আমার ঘরে মাটি করে মাটিতে পুঁতে রাখি। রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটা গোঙানির শব্দে। ঘরের মধ্যে অন্ধকার থাকায় আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি মনের ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমি এবার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলাম, সেই সাথে গোঙানির শব্দও পাচ্ছিলাম। আমি শোয়া থেকে বিছানায় উঠে বসি। তারপর আমি মোমবাতি জ্বালিয়ে দেই। মোমবাতি জ্বালানোর সাথে সাথে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি আমার সামনে একটা অদ্ভুত মানুষ বসে আছে, যার মাথা আছে কিন্তু চোখ মুখ কোনো কিছুই নেই। মাথায় বড় বড় চুল, হাতের 2টা করে আঙ্গুল, আঙুলে বড় বড় 2টা নখ। শরীরে কোনো কাপড় নেই, পুরো শরীরটা সাপের মতো দাগ আছে। আমি এই দৃশ্য দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাই সেখানেই। আমি জিন ছাড়ানোর কাজ করলেও কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখিনি। আমি আমার আশেপাশের জিনের উপস্থিতি টের পেয়েছি, কিন্তু কখনো এমন সশরীরে দেখিনি। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি বিছানায় শুয়ে আছি, আর সেই অদ্ভুত মানুষটা আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি আবারও ভয় পাই। কি ভয়ঙ্কর আর বীভৎস লাগছিল মানুষটাকে দেখতে। আমি চিৎকার করব, তখনই সেই অদ্ভুত মানুষটা আমার মুখ চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসে। সেই অদ্ভুত মানুষটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তুই আমার ভাইকে বন্দি করেছিস, তোকে আমি ছাড়বো না। আমার ভাইকে তো আমি মুক্ত করবই, সেই সাথে তোকেও আমি শেষ করে দেব। তুই আমাকে চিনিস না, আমি হলাম নরখাদক। মানুষের মাংস খেতে আমি ভালোবাসি। আমি তোকে সহ তোর পুরো পরিবারকে শেষ করে দেব। তোর চোখের সামনে তোর
পরিবারের এক একজনকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আমি দেখব তোর বিদ্যা দিয়ে তুই কি করতে পারিস। কথাটা বলেই সেই নরখাদক পিশাচটা অদৃশ্য হয়ে যায়। আমি আবারও অজ্ঞান হয়ে যাই। সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে, আমি উঠে হাত মুখ ধুয়ে নিই। আমি এই বিষয়টা বাড়িতে কাউকেই জানাই না। আমি সকালবেলা সেই কবিরাজের কাছে যাই। কবিরাজকে সব ঘটনাই খুলে বলি। কবিরাজ আমাকে বন্দি করা জিনটাকে তার কাছে নিয়ে আসতে বলে। আমি তখনই বাড়িতে এসে মাটি খুঁড়ে বোতলটা বের করি। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, বোতলে সেই জিনটা ছিল না। আমি কবিরাজের কাছে গিয়ে বলি, জিনটা মুক্ত হয়ে গেছে। আমার কথা শুনে কবিরাজ কিছুটা চিন্তিত হয়। কবিরাজ আমাকে তার কাছেই থাকতে বলে। রাতের বেলায় কবিরাজ আমাকে নিয়ে একটা আসনে বসেন। কবিরাজ সেই নরখাদক জিনটাকে হাজির করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর নরখাদক জিনটা হাজির হয়। নরখাদক জিনটা সরাসরি সশরীরে হাজির হয়। কবিরাজ নরখাদক জিনটাকে দেখেই ভয়ে দাঁড়িয়ে যায়। তারপর কবিরাজ কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে মাফ করে দিন। আপনাকে ডাকা আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে আপনার ভাইকে বন্দি করেছে। আমাকে মারবেন না, আমাকে মাফ করে দিন। কবিরাজ সেই নরখাদককে দেখে ভয়ে তার কাছে মাপ চাচ্ছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ কবিরাজ অনেক অভিজ্ঞ আর তার কাছেও জিন আছে। তবুও সেই কবিরাজ নরখাদক জিনটাকে দেখে ভয় পেয়ে গেছে। কবিরাজের কথাগুলো শুনে নরখাদকটা বলে, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। আমাকে যে দেখেছে তাকেই মরতে হয়েছে। এখন তোকেও মরতে হবে। আর এই ছেলেটাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আমার ভাইকে বন্দি করার শাস্তি ওকে আমি আস্তে আস্তেই দেব। কথাটা বলে নরখাদকটা কবিরাজের গলা চেপে ধরে। তারপর কবিরাজের মুখের ভেতর হাত ঢুকিয়ে দেয় আর কবিরাজের জিহ্বাটা টেনে বের করে আনে। কবিরাজ যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু আমি তখন অজ্ঞান হইনি। আমি আরো দেখি নরখাদকটা কবিরাজের পেট চিরে তার নাড়ি ভুঁড়ি বের করে নিয়ে আসে। তারপর নাড়ি ভুঁড়িগুলো খেতে শুরু করে। নরখাদকটার মুখ ছিল না, কিন্তু যখন নাড়ি ভুঁড়িগুলো মুখের কাছে নিয়ে যায়, তখন মুখের জায়গায় একটা বড় ফাঁকা হয়ে যায়। কবিরাজ ছটফট করতে করতে সেখানেই মারা যায়। জায়গাটা রক্তে লাল হয়ে যায়। তারপর নরখাদকটা কবিরাজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। কি ভয়ঙ্কর আর বীভৎস ছিল সেই দৃশ্য! আমার চোখের সামনে নিমিষেই কবিরাজের শরীর থেকে সব মাংস খেয়ে নেয়, আর শুধু হাড়গুলো পড়ে থাকে সেখানে। সব থেকে ভয়ঙ্কর দৃশ্য ছিল যখন নরখাদকটা কবিরাজের মাথা খায়। শরীর থেকে মাথাটা ছিঁড়ে নেওয়ার সময় ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে পড়ে। তারপর নরখাদকটা মাথাটা একেবারে মুখে পুরে ঢুকিয়ে নেয়। মাথাটা মুখের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর আবার মুখটা সমান হয়ে যায়। তারপর সেই নরখাদকটা অদৃশ্য হয়ে যায়। আমি ভয়ে রাতেই বাড়িতে চলে আসি। সকালবেলায় গ্রামে জানাজানি হয় কবিরাজ মারা গেছে। কে বা কারা নৃশংসভাবে কবিরাজকে হত্যা করেছে। কথাটুকু বলে রিয়াদ হাঁপাতে থাকে। কবিরাজের মারা যাওয়ার কথা আমিও শুনেছিলাম, কিন্তু আমি কবিরাজকে দেখতে যেতে পারিনি। আমি তখন গ্রামে ছিলাম না। আমি দেখছিলাম রিয়াদ ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। আমি মসজিদের টিউবওয়েল থেকে পানি এনে রিয়াদকে খেতে বলি। রিয়াদ পানিটুকু খেয়ে আবারও বলতে শুরু করলো, কবিরাজের মৃত্যুটা চোখের সামনে দেখে
আমারও মনের মধ্যে মৃত্যুর ভয় চেপে বসে। কার কাছে যাব? কে আমাকে সমস্যার সমাধান করবে? এসব চিন্তায় আমি পাগলের মতো হয়ে যাই। আমি এই বিষয়টা আমার বাড়িতে জানাতে চাই, কিন্তু ভয়ে জানাতে পারি না। কোনো রকমে দিনটা কেটে যায়। যখনই রাতের অন্ধকার নামতে থাকে, আমার মনে ভয়টাও ততই বাড়তে থাকে। রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। ভয়ে আমার ঘুম আসছিল না। আমি দোয়া পড়ে আমার শরীরটা বন্ধ করে নেই। আমি মনে মনে আল্লাহকে ডাকি। এমনভাবে রাত গভীর হয়ে যায়, কিন্তু তবুও আমার চোখে একটুও ঘুম নেই। ভয় আর মৃত্যুর আতঙ্কে আমার ঘুম যেন চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে জড়সড় হয়ে বিছানায় বসে থাকি আর আল্লাহকে ডাকি। হঠাৎ করে আমার ঘরে একটা জোনাকি পোকা ঢোকে। আমি জোনাকি পোকাটাকে দেখেই ভয়ে আঁতকে উঠি। জোনাকি পোকাটা আমার পুরো ঘরে ঘুরে বেড়ায়। হঠাৎ একটা দমকা বাতাসে মোমবাতিটা নিভে যায়। মোমবাতি নিভে যাওয়ার সাথে সাথেই পুরো ঘরটা একদম অন্ধকার হয়ে যায়। জোনাকি পোকাটা ছিল, সেটাও আর দেখতে পেলাম না। আমি ভয়ে মোমবাতিটা খুঁজি, কিন্তু মোমবাতি পাই না। হঠাৎ করে জোনাকি পোকাটা আবারও জ্বলে ওঠে, আমি দেখতে পাই। কিন্তু জোনাকি পোকাটাকে দেখে আমার ভয় আরো 3 গুণ বেড়ে যায়। কারণ তখন জোনাকি পোকাটা অনেক বড় আকারের ছিল। জোনাকি পোকার আলোয় পুরো ঘর যেন আলোকিত হয়ে গেছে। আমি তখন দেখতে পাই, আমি যেটা জোনাকি পোকা মনে করেছিলাম সেটা জোনাকি পোকা না। সেটা দেখতে অনেকটা বাদুড়ের মতো। সেই বাদুড়ের চোখ দিয়ে আলো বের হচ্ছে, আর সেই আলোয় আলোকিত হয়ে গেছে আমার ঘর। আমি কিছুই বুঝে ওঠার আগেই সেই বাদুড়টা আমার চোখের সামনে আস্তে আস্তে বড় হতে থাকে। বাদুড় থেকে সেটা একটা পাখিতে রূপ নেয়। আমি এই দৃশ্য দেখে চিৎকার করি, কিন্তু আমার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হয় না। আমি অনেক কষ্টে চেষ্টা করেও গলা দিয়ে আওয়াজ বের করতে পারছি না। এমন সময় সেই পাখিটা আমার চারপাশে ঘুরতে লাগলো। হঠাৎ করেই সেই পাখিটা তার রূপ পাল্টে ফেলে। এবার তার রূপটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। কোমরের উপরের দিকটা পাখির মতো আর নিচের দিকটা মানুষের মতো। পিঠের কাছে একটা বড় ডানা আছে। শকুন পাখির মতো বড় বড় ঠোঁট। ঠোঁটটা অনেকটা ধারালো। আমার বুঝতে বাকি রইল না এটা সেই নরখাদক। আমি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু কিছুই করতে পারি না। হঠাৎ করে সেই নরখাদকটা তার পাখা দিয়ে আমাকে একটা বাড়ি দেয়। আমি বিছানা থেকে নিচে পড়ে যাই। নরখাদকটা উড়ে এসে আমার বুকের উপরে পা তুলে দেয়। আমার বুকের উপর যখন পা তুলে দেয়, আমার মনে হচ্ছিল একটা পাহাড় যেন আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে। আমার অনেক যন্ত্রণা হচ্ছিল। নরখাদকটা তার ধারালো ঠোঁট দিয়ে আমার বুকে কামড় দিচ্ছে। আমি যন্ত্রণায় কাতরাতে থাকি। আমি ছটপট করি যন্ত্রণায়। তখন আমি অনেক কষ্টে দোয়া পড়ছিলাম, আর আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করি। তখন আমার গলা দিয়ে আওয়াজ বের হয়। আমার চিৎকার শুনে আমার বাবা মা, আমার ছোট বোন আমার ঘরে ছুটে চলে আসে। তারা দরজা ধাক্কা দেয়। নরখাদকটা আমার বুকের ওপর পা তুলে দিয়ে আছে। আমি উঠতে পারছিলাম না। এদিকে বাইরে থেকে আমার মা বাবা ডাকতে থাকে, আর আমি ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। পরে আমার বাবা দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই আমার বাবা দেখে সেই নরখাদকটা আমার বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মা বাবা বোন এই দৃশ্য দেখে একটু দূরে সরে যায়। তারা বুঝতে পারছিল না কি করবে। এমন সময় সেই নরখাদকটা বলে ওঠে, তোর ছেলেকে বাঁচাতে পারবি না। তোর ছেলের সাথে তোদেরকেও মরতে হবে। তোদের পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব, আর তোদের মৃত্যুর জন্য দায়ী থাকবে একমাত্র তোর ছেলে। তোর ছেলেকে যেই বাঁচাতে আসবে তাকেই মরতে হবে। তোদের গ্রামের কবিরাজকে আমি মেরেছি,
তোর ছেলের কারণে কবিরাজের মৃত্যু হয়েছে, আর এখন তোদেরকেও মরতে হবে। নরখাদকটাকে দেখে আমার বোন ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমার মা আর বাবা দোয়া পড়তে থাকে। নরখাদকটা দোয়া পড়া শুনেই রেগে যায়। তারপর সে তার পাখাটা দিয়ে আমার বাবা মাকে আঘাত করে। আমার মা বাবা ঘরের বাহিরে গিয়ে পড়ে। আমার বোন তখনও অজ্ঞান হয়ে দরজায় পড়েছিল। নরখাদকটা আমাকে ছেড়ে দিয়ে আমার বোনের দিকে এগিয়ে যায়। ওঠার মতো শক্তি আমার শরীরে ছিল না। আমার মা বাবাও অনেক ব্যথা পায়। আমার মা তখন অজ্ঞান হয়ে যায়। বাবা কষ্ট করে উঠে আসে। নরখাদকটা আমার বোনের কাছে গিয়ে তার রূপ পাল্টে ফেলে। তখন সে একটা বড় কুকুরের রূপ ধারণ করে। তারপর আমার বোনের গলায় কামড় দেয়। আমার বোনের শরীরটা একবার কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই রক্তের চারপাশ লাল হয়ে যায়। আমি এই দৃশ্য দেখে কষ্ট করে উঠে দাঁড়াই। আমার বাবাও চিৎকার করে এগিয়ে আসে। নরখাদকটা কামড় দিয়ে আমার বোনের মাথাটা ছিঁড়ে ফেলে দেয়। তারপর মাথাটা মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। আমি আর বাবা দুজনেই এই দৃশ্য দেখে চিৎকার করে উঠি। আমার ঘরে একটা বড় দা ছিল। আমি সেই দা নিয়ে গিয়ে নরখাদকটাকে পেছন থেকে আঘাত করি। নরখাদকটার ডানায় আঘাত লাগে। সাথে সাথে নরখাদকটা একটা ভয়ঙ্কর আওয়াজ করে লাফ দিয়ে উঠানের দিকে চলে যায়। আমিও দা নিয়ে পিছনে পিছনে যাই, কিন্তু গিয়ে নরখাদকটাকে আর দেখতে পাই না। আমি আমার মাকে ঘরে নিয়ে আসি। বাবা বোনের মৃতদেহটা কোলে নিয়ে কান্না করে। আমার বোনের মাথাবিহীন নিথর দেহটা পড়ে আছে। আমার ইচ্ছা করছিল নিজেকেই শেষ করে দেই। আমি চিৎকার করে কান্না করি। আমার চোখের সামনে বোনের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছিলাম না। এদিকে আমার মায়ের জ্ঞান ফিরে আসে। মা বোনের এমন অবস্থা দেখে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে যায়। সকালবেলায় যখন জানাজানি হয় আমার বোন মারা গেছে, আমাদের খুব কাছের আত্মীয় ছাড়া কাউকে বোনের লাশটি দেখতে দেয়নি। আমার বোনকে দাফন করে বাড়িতে আসি। রাতের বেলায় বাবা আমাকে জিজ্ঞেস করে, আমি কি এমন করেছি যার পরিণতি এতটা ভয়ঙ্কর? আমি বাবার কথা শুনেই কান্না করে দেই। বাবা রাগী কণ্ঠে আমাকে সবকিছু বলতে বলে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বাবাকে বলি। কবিরাজের মৃত্যুর কথাও বাবাকে বলি। আমার সব কথা শুনে বাবা নিশ্চুপ হয়ে যায়, কিছুই বলে না। আমি বাবার পা ধরে কান্না করে মাপ চাইতে থাকি। আমার কান্না দেখে মা বাবা দুজনেই কান্না করে দেয়। বাবা কিছু না বলেই ঘর থেকে বের হয়ে যায়। তারপর বাবা একটা হুজুরকে নিয়ে আসে। হুজুরটা বাড়িতে এসে ঘরে ঢুকতেই কিছু না বলে চলে যায়। বাবা হুজুরকে ডাকে, কিন্তু হুজুর কিছু না বলেই চলে যায়। বাবা হুজুরের পিছনে পিছনে যায়। বাড়ি থেকে বের হয়ে হুজুর বাবাকে বলে, দেখেন, এই কাজ আমাকে দিয়ে হবে না। আমার বাড়িতে ভয়ঙ্কর একজন আছে। আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে সে আমাকে মেরে ফেলবে। আমি আপনার ঘরে ঢুকেই সেই ভয়ঙ্কর জিনিসটাকে দেখেছি, আর সেই আমাকে ভয় দেখিয়ে চলে আসতে বাধ্য করেছে। আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি অন্য কারো কাছে যান। কথাটা বলেই সেই হুজুরটা চলে যায়। বাবা বাড়িতে এসে আমার উপরে অনেক রাগারাগি করে। আমি মাথা নিচু করে সবকিছু শুনছিলাম। রাতের বেলায় বাবা আমাকে তাদের ঘরে থাকতে বলে। রাতের বেলায় আমি বিছানায় শুয়ে আর মা বাবা নিচে বিছানা করে শুয়ে থাকে। আমাদের কারো চোখেই ঘুম নেই। এমনভাবেই রাত বাড়তে থাকে। আনুমানিক মাঝরাতে মনে হলো কেউ একজন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। আমি তখনও জেগেছিলাম। ঘরে মোমবাতি জ্বালানো ছিল। আমি কাউকে দেখতে পেলাম না। মা বাবা দুজনেই ঘুমিয়ে গেছে। কাউকে দেখতে না পেলেও হাঁটাহাঁটির শব্দটি তখনও শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারি খারাপ কিছু হতে যাচ্ছে হয়তো। আমার তখন বোনের কথা মনে পড়ে। বোনের কথা মনে হতেই আমার মনে রাগ চলে আসে। আমি ভয় না পেয়ে ঘর থেকে বের হয়ে উঠানে আসি।
আমার মা বাবা কেউই টের পায়নি। আমি উঠানে আসতেই দেখি একটা ভয়ঙ্কর চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম এটা সেই নরখাদক যে আমার বোনকে হত্যা করেছে, কিন্তু না, এটা সেই নরখাদক ছিল না। এটা ছিল সেই শয়তান যাকে আমি বন্দি করেছিলাম। সে ভয়ঙ্কর একটা মানুষের রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে উদ্দেশ্য করে বলে, তুই আমাকে বন্দি করেছিলি, কিন্তু আটকে রাখতে পারিস নাই। তুই আমার ভাইকে আঘাত করেছিস। আজ আমি তোকে সহ তোর পুরো পরিবারকে শেষ করে তারপরে এখান থেকে যাব। আমি শয়তানটার কথা শুনে কোনো জবাব দেই না। আমার মনে তখনও প্রতিশোধের নেশা চেপে ধরে। আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নেব। হয় একে মারবো, আর না হয় নিজে মরব। আমি জিন বশ করার মন্ত্র অল্প অল্প জানতাম। আমি তখন মনে মনে মন্ত্র পাঠ করি। আমি মন্ত্র পাঠ করতেই শয়তানটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে। শয়তানটা আমার দিকে আসতে চায় কিন্তু পারে না। শয়তানটা অনেক চেষ্টা করেও আর আগাতে পারে না। আমি শয়তানটার চারপাশে একটা বৃত্ত এঁকে দেই। শয়তানটাকে বৃত্তের মধ্যে বন্দি করে ফেলি। শয়তানটা ছাড়া পাওয়ার জন্য আমাকে হুমকি দেয়, কিন্তু আমি শয়তানটার কথা না শুনে ঘরে চলে যাই। তারপর ঘর থেকে বড় দা নিয়ে আসি। শয়তানটা বৃত্তর ভেতর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না। শয়তানটা আমাকে বলে, তুই কিন্তু আবারও অনেক বড় ভুল করছিস। আমাকে ছেড়ে দে। তুই আমাকে বন্দি করে কিছুই করতে পারবি না। আমার ভাই আমাকে ঠিক বাঁচাতে আসবে। তারপর তোকে আর তোর পরিবারকে শেষ করে দেব। আমি শয়তানটার কথা শুনে বলি, আসুক তোর ভাই, আগে তোকে মারবো, তারপর তোর ভাইকে মারবো। তোর ভাই আমার নিষ্পাপ বোনটাকে হত্যা করেছে। আমি ভুল করেছি। মারলে আমাকে মারবি, আমার পরিবারকে কেন মারবি? কথাগুলো বলেই আমি দা দিয়ে শয়তানটার গলায় আঘাত করি। শয়তানটা বিকট চিৎকার করে ওঠে। শয়তানটার চিৎকার শুনে আমার মা বাবা চলে আসে। সেই সাথে পাশের বাড়ি থেকেও কিছু মানুষ চলে আসে। সবাই এসে দেখে একটা ভয়ঙ্কর চেহারার মানুষকে আমি আঘাত করেছি। আমার বাবা এসে আমাকে বাধা দিতে চায়, কিন্তু তার আগেই আমি শয়তানটাকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেই। উপস্থিত সবাই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে দূরে সরে যায়। সেই শয়তানটা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। শয়তানটা মারা যেতেই সেখানে একটা বাদুড় পড়ে থাকে। আমি সেই বাদুড়টাকেও দা দিয়ে আঘাত করে টুকরো টুকরো করে ফেলি। তারপর সেই টুকরোগুলোকে আগুনে পুড়ে ছাই করে ফেলি। আমার বাবা মা আমার সাথে অনেক রাগারাগি করে, আমি কেন শয়তানটাকে মারলাম। এখন তো ওরা আরো বেশি রেগে যাবে। সকালবেলা গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়ে যায় রাতের এই ঘটনা। এসব কথা শুনে আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বাড়িতে আসেন। তারপর আমার কাছ থেকে সব ঘটনা শোনেন। সবকিছু শোনার পর হুজুর আমাকে বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। হুজুর বলে, এই বাড়িটা 3 দিন বন্ধ থাকবে। এই 3 দিনে কোনো শয়তান বা খারাপ কিছু বাড়িতে প্রবেশ করতে পারবে না। কিন্তু 3 দিন পর এই বন্ধন কেটে যাবে। সন্ধ্যার পর কেউ বাহিরে বের হবেন না। তারপর হুজুর আমাকে উদ্দেশ্য করে বলে, রিয়াদ, তুমি জানো তুমি অনেক বড় ভুল করেছ, কিন্তু এখন সেটা ভাবলে চলবে না। আমি নিজেও এই সমস্যার সমাধান করতে পারবো না। তুমি আজ রাতে মসজিদে থাকবে। তোমাকে বাড়িতে থাকতে হবে না। চিন্তা করো না, তোমার বাড়িতে কোনো খারাপ শক্তি ঢুকতে পারবে না, সে যতই শক্তিশালী হোক। তুমি আজ আমার মসজিদে থাকবে। আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা।
কথাগুলো বলেই হুজুর আমাকে সাথে নিয়ে মসজিদে যায়। রাতে এশার নামাজ আদায় করে হুজুর আমাকে নিয়ে মসজিদে বসে থাকে। হুজুর আমাকে তার সামনে বসিয়ে রাখে। হুজুর আমাকে দোয়া পড়ে আমার শরীরে ফু দেয়। কিছু সময় পর আমার শরীর গরম হয়ে যায়। আমার খুব মাথা ব্যথা শুরু হয়। তারপর আমার কিছু মনে নেই। তারপর দেখি আমি মসজিদে শুয়ে আছি আর হুজুর নামাজ আদায় করছেন। আমার তখনও মাথা ঘুরছিল। আমি উঠে বসি। তারপর হুজুর নামাজ শেষ করে আমার কাছে আসে। আমি হুজুরকে জিজ্ঞেস করি আমার কি হয়েছিল। আমি হুজুরের চেহারায় একটা হতাশা দেখতে পাই। হুজুর তখন আমাকে বলে, পাশের গ্রামে আব্বাস হুজুর নামে একজন লোক আছে। কাল তুমি তার কাছে যাবে। তাকে গিয়ে সবকিছু খুলে বলবে। কোনো কিছুই লুকাবে না। সেই হয়তো পারবে তোমাকে সাহায্য করতে। আমিও তোমার সাথে যেতাম, কিন্তু কাল সকালে আমাকে এক জায়গায় যেতে হবে। আমি রাতের আগেই চলে আসব। কথাগুলো বলেই হুজুর আমাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে বলে। হুজুর আমাকে ওযু করাতে নিয়ে যায়। ওযু করে এসে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। তারপর ফজরের নামাজ আদায় করে বাড়িতে আসি। বাবা মাকে জিজ্ঞেস করি কোনো সমস্যা হয়েছে কিনা। বাবা বলে কোনো সমস্যা হয়নি। আমি বাবাকে আপনার কথা বলি। বাবা বলে সে আপনাকে চেনে। আমি বাবাকে বলি আপনার কাছে আসব। বাবা আমার সাথে আসতে চায়, কিন্তু আমি একাই এসেছি। কথাগুলো বলে রিয়াদ চুপ হয়ে যায়। আমি খুব মনোযোগ দিয়ে রিয়াদের কথাগুলো শুনছিলাম। রিয়াদের বোনের জন্য আমার অনেক খারাপ লাগছিল। একটা মেয়ে তার বাবা আর ভাইয়ের সামনে নৃশংসভাবে হত্যা হয়েছে, কিন্তু তার বাবা আর ভাই কিছুই করতে পারেনি। রিয়াদের সাথে কথা বলতে বলতে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। তারপর মাগরিবের নামাজ আদায় করে আমি রিয়াদের বাসায় যাই। রিয়াদের বাবা আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। রিয়াদের বাবা কান্না করে আর আমাকে তাদের সাহায্য করতে বলে। আমি রিয়াদকে সাথে নিয়ে মসজিদে যাই সেই ইমাম সাহেবের সাথে দেখা করতে। মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব আমার জন্যই অপেক্ষা করছিল। আমি ইমাম সাহেবকে সালাম দেই। তারপর বেশ কিছু সময় কথা বলি। ইমাম সাহেব আমাকে অনুরোধ করেন রিয়াদকে সাহায্য করার জন্য। আমি ইমাম সাহেবকে জানাই আমি চেষ্টা করব। তারপর এশার নামাজ আদায় করে আমি রিয়াদ আর ইমাম সাহেবের সাথে কিছু সময় কথা বলি। ইমাম সাহেব মসজিদের পাশেই একটা ঘরে থাকতো। আমি ইমাম সাহেবকে বলি রাতটা আমাকে তার ঘরে একা থাকতে দিতে হবে। ইমাম সাহেব আমাকে তার ঘরে নিয়ে যায়। আমি ইমাম সাহেবকে বলি আমাকে না ডাকার জন্য। সময় হলে আমি নিজেই তাদেরকে ডাক দেব। ইমাম সাহেব মসজিদে রিয়াদের কাছে চলে যায়। আমি ঘরে বসে থাকি। আমি হুজ্জাকে ডাকি। হুজ্জা সাথে সাথেই চলে আসে। আমি হুজ্জাকে সালাম দেই। হুজ্জা সালামের জবাব দিয়ে আমার পাশে এসে বসে। আমি হুজ্জাকে রিয়াদের বিষয়ে বলতে যাব, তখন হুজ্জাই আমাকে বলে, আব্বাস, আমি জানি তুমি আমাকে কি বলবে। আমি সব কিছুই জানি। ওই ইমাম সাহেবের সাথে থাকা জিনটা আমাকে সব কিছুই বলেছে। ইমাম সাহেবের সাথে থাকা জিনটা আমার একরকম বন্ধু হয়। ইমাম সাহেব রিয়াদের উপরে জিনটাকে হাজির করে সব কথা বলে। তারপর জিনটা আমার কাছে আসে। আমাকে সব কিছু বলার পর আমি তাকে নিষেধ করি কিছু করতে, কারণ শয়তানটার বিষয়ে কোনো কিছু না জেনে আগেই কিছু করা ঠিক হবে না। আমি শয়তানটার বিষয়ে সব তথ্য নিয়েছি। তারপর আমি আমার বন্ধু জিনকে বলি ইমাম সাহেবকে তোমার কথা বলতে। আমার বন্ধু জিনটা ইমাম সাহেবকে তোমার কথা বলে। এই কাজ ইমাম সাহেবকে দিয়ে হবে না। এর জন্য তোমার কথা বলেছি। ওই নরখাদকটাকে তুমি শেষ করবে।
আর তোমাকে সাহায্য করবে সুলতান। কারণ আমি এখন একটা জায়গায় যাব, সেখানে আমার কিছু কাজ আছে। সুলতান কিছু সময়ের মধ্যেই চলে আসবে। হুজ্জার কথাগুলো শুনে আমি বেশ অবাক হয়ে যাই। এর মধ্যেই সুলতানও চলে আসে। সুলতান এসেই আমাকে সালাম দেয় আর বলে, আব্বাস, কেমন আছো বন্ধু? হচ্ছে তো তোমাকে সবকিছুই বলেছে। আমি তোমাকে এই কাজে সাহায্য করব, তবে অন্যরকম ভাবে। তুমি নিজে হাতে ওই নরঘাতকটাকে হত্যা করবে। আমি তখন সুলতানকে বলি, আমি তোমার কথা বুঝতে পারলাম না। আমি নিজ হাতে কিভাবে ওই নরখাদকটাকে হত্যা করব? তখন সুলতান মুস্কি হেসে বলে, আব্বাস, তুমি শুধু ওই শয়তানটাকে হাজির করবে। তারপর আমি তোমার শরীরে প্রবেশ করব। তারপর যা করার সব আমিই করব। তুমি ভয় পেও না বন্ধু, তোমার কিছুই হবে না। আমি সুলতানের কথা শুনে অবাক হই, কিন্তু কিছু বলি না। হুজ্জা তখন সালাম দিয়ে চলে যায়। তারপর সুলতান আমাকে বলে, আব্বাস, তুমি এখনই রিয়াদ আর ইমাম সাহেবকে নিয়ে এই ঘরে আসো। এখনই যা করার করতে হবে। তুমি শয়তানটাকে হাজির করো, আমি তোমার পাশেই আছি। ইমাম সাহেব আর রিয়াদকে বলবে, যা কিছু হোক ভয় যেন না পায়। আমি ইমাম সাহেব আর রিয়াদকে ডেকে আনি। ইমাম সাহেব আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু আমি ইশারায় ইমাম সাহেবকে চুপ করে থাকতে বলি। আমি ইমাম সাহেবের বিছানায় গিয়ে বসি। ইমাম সাহেব আর রিয়াদকেও বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে বলি। রিয়াদের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছি। রিয়াদের শরীর ভয়ে কেঁপে কেঁপে উঠছিল। আমি নরখাদকটাকে হাজির করার জন্য দোয়া পড়া শুরু করি। বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছু সময়ের মধ্যেই নরখাদকটা হাজির হয়। নরখাদকটা সশরীরে এসে হাজির হয়। নরখাদকটা একটা ভয়ঙ্কর প্রাণী রূপে আমার সামনে এসেছিল। মানুষের মতো পায়ে দাঁড়িয়ে আছে, তবে মাথায় একটা শিং আর মুখের মধ্যে বড় বড় দাঁত। দাঁতগুলো চকচক করছে। নরখাদকটাকে দেখে ইমাম সাহেব আর রিয়াদ দুজনেই ভয়ে আমার পিছনে চলে আসে। আমি তাদের দুজনকে ভয় পেতে না করি। আমি তাদের দোয়া কালাম পড়তে বলি। নরখাদকটা ভয়ঙ্কর গর্জন করে আর আমাকে বলে, হুজুর, তুই সব জেনেও আমাকে বিরক্ত করলি। তুই সব কিছুই শুনেছিস আমার সম্পর্কে। শুধু শুধুই ছেলেটাকে বাঁচাতে নিজের মৃত্যুকে ডেকে আনলি। ওর মৃত্যু অনেক ভয়ঙ্কর ভাবে হবে। ও আমার ভাইকে হত্যা করেছে। ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি তখন নরখাদকটাকে বলি, তুই বিনা অপরাধে কবিরাজ আর ওর বোনকে নির্মমভাবে হত্যা করেছিস। তোর ভাইকে তুই মুক্ত করেছিলি, তারপরেও কেন নিরীহ মানুষ দুইটাকে হত্যা করলি? তোকে ভালো করে বলছি, তুই এই ছেলেকে ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যা। তুই চলে যা এখান থেকে। আমার কথা শুনে নরখাদকটা একটা অট্ট হাসি দেয় আর বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই সব জেনেও আমাকে হুমকি দিস? তোর সাহস আছে রে হুজুর, কিন্তু তোর এই হুমকি আর সাহস কোনো কাজেই আসবে না। এখন তোদের তিনজনকে এখানেই মরতে হবে। কথাগুলো বলে নরখাদকটা আমাকে আঘাত করতে আসে, আর তখনই আমি বুঝতে পারি আমার শরীরে একটা গরম বাতাস লাগলো। তারপর সেই গরম বাতাসটা আমার নাক দিয়ে ঢুকে গেল।
সাথে সাথে আমার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। নরখাদকটা আমাকে আঘাত করতেই যাবে, আমি তাকে ধরে ফেলি। আমার শরীরে তখন হাজার মানুষের শক্তি ভর করেছে। আমি রাগী কণ্ঠে নরখাদকটাকে বলি, তোকে আমি চলে যেতে বললাম, কিন্তু তুই না গিয়ে আমাকে হুমকি দিয়েছিস। আমাকে হত্যা করতে চাস তুই? এখন তোকে কে বাঁচাবে? এখন তোকে আমি দেখাবো মৃত্যু কতটা ভয়ঙ্কর। তোর মতো শয়তানের জায়গা এই পৃথিবীতে হবে না। তোর জায়গা হলো জাহান্নামে। তোকে এখন জাহান্নামেই পাঠাবো। আমি নিজেই আমার কণ্ঠ শুনে অবাক হচ্ছিলাম। আমার এমন রাগী চেহারা দেখে ইমাম সাহেব আর রিয়াদ ভয়ে কাঁপতে থাকে। আমি তখন ইমাম সাহেব আর রিয়াদকে বলি, ভয়ের কিছু নেই, এই শয়তানটা কিছুই করতে পারবে না। আপনারা ভয় পাবেন না, আমি এই শয়তানটাকে এখনই জাহান্নামে পাঠাবো। কথাগুলো বলেই আমি নরখাদকটার গলা চেপে ধরি। নরখাদকটা আমাকে তার পা দিয়ে লাথি দেয়। আমি তার পা ধরে ফেলি। তারপর আমি নরখাদকটার হাত আর পা ধরে ঘরের বাইরে ছুঁড়ে মারি। নরখাদকটা মসজিদের সামনে গিয়ে পড়ে। আমি উড়ে গিয়ে নরখাদকটার বুকের ওপর পা দিয়ে একটা লাথি দেই। লাথি খেয়ে নরখাদকটা গগন বিদায়ী একটা চিৎকার করে ওঠে। আমি নরখাদকটার পা ধরে মাটিতে আছাড় দিতে থাকি। তারপর আমি নরখাদকটার একটা পা টান দিয়ে সেখানেই ছিঁড়ে ফেলি। নরখাদকটার শরীর থেকে রক্ত বের হয়ে চারপাশে লাল হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো আমার শরীরে এক ফোঁটা রক্তও লাগেনি। তারপরে আমি নরখাদকটার মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলি। নরখাদকটা যন্ত্রণায় বিকট একটা চিৎকার করে, আর নরখাদকটার পুরো শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি আমি এরপর। তারপর ইমাম সাহেবের দিকে তাকাই। আমার এই রূপ দেখে ইমাম সাহেব আর রিয়াদ ভয়ে ঘর থেকেই বের হয়নি। দূর থেকে সব দেখছিল। নরখাদকের শরীরের অংশগুলো সব অদৃশ্য হয়ে যায় এরপর। তারপর আমার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। আমি অনুভব করি আমার মুখ দিয়ে একটা গরম বাতাস বের হয়ে গেল। আমার মাথাটা ঘুরে ওঠে। আমি পড়ে যাব, তখনই সুলতান এসে আমার হাতটা ধরে ফেলে। আমি সুলতানের কাঁধে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াই। সুলতান হাসি মুখে আমাকে বলে, আব্বাস, শয়তানটা শেষ, আর কোনো ভয় নেই। তুমি রিয়াদ আর ওদের পরিবারকে বলে দিও তারা এখন নিরাপদ। আর ইমাম সাহেব আর রিয়াদকে বলে দিও তারা যেন ওই সব বিষয়ে কাউকেই কিছু না বলে। তারপর সুলতান আমাকে মসজিদের ভিতরে নিয়ে যায়। সুলতানকে শুধু আমি দেখতে পাচ্ছিলাম, ইমাম সাহেব আর রিয়াদ দেখতে পাচ্ছে না। ইমাম সাহেব আর রিয়াদও মসজিদে আসে। ততক্ষণে সুলতান চলে যায়। ইমাম সাহেব আমাকে পানি এনে দেয়। আমি পানি খেয়ে মসজিদেই শুয়ে পড়ি। একটু বিশ্রাম নিয়ে অজু করে এসে ফজরের নামাজ আদায় করি। ইমাম সাহেব আর রিয়াদকে বলি, যা কিছু হয়েছে সেগুলো যেন কাউকে না বলে। ইমাম সাহেব আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু আমি প্রশ্ন করতেই নিষেধ করি। সকালবেলায় রিয়াদের বাড়ি গিয়ে ওর মা বাবাকে সব সমস্যার সমাধান হয়ে গেছে জানাই। এখন আর কোনো সমস্যা হবে না। আমি রিয়াদের বোনের জন্য দোয়া করি। তারপর রিয়াদকে কিছু হাদিস শুনিয়ে চলে আসি। আর আগে যা করেছে সেগুলো করতে নিষেধ করি এবং আমি তাকে আল্লাহর কাছে তওবা করতে বলি। এরপর আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আর পথিমধ্যে আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, কেননা আমি একজন মানুষের উপকার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। আশা করি আপনারা এমনভাবেই সব সময় আমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাবেন। ভূত আড্ডা আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার সাথেই থাকবেন। ইমরান ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল।
যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভূত আড্ডার অ্যাডমিন ও স্টোরি টেলারদের সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই, কি অবস্থা? আরে ভাই, আপনি এত সুন্দর করে ঘটনা কিভাবে লেখেন ভাই? আপনার ঘটনাগুলো যখন পড়ি না, সত্যি মনে হয় আমি যেন ঘটনার মধ্যে হারিয়ে যাই। এত সুন্দর করে গুছিয়ে লেখেন আপনারা। সত্যিই ভাই, অসম্ভব ট্যালেন্টেড মানুষ আপনারা। এত সুন্দর করে গুছিয়ে যে লেখেন, মানে পড়ার মধ্যেও একটা আনন্দ অনুভব করা যায়। ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গুছিয়ে ঘটনাগুলো লেখার জন্য। আর আজকের ঘটনাটা ভাই কি ছিল? এক কথায় ভাই, অসাধারণ একটা ঘটনা ছিল ভাই। মানে ওই মুহূর্তটা না অনেক বেশি একদম লোমহর্ষক ছিল, যখন ওই রিয়াদের বোনটার মাথা ছিঁড়ে ফেলে আর মাথাটা পুরোপুরি মুখের ভিতরে পুরে নেয়। আহ! কেমনে ভাই, কেমনে এইভাবে ঘটনাগুলো লিখে পাঠান? পড়ার সময় কেমন শরীরটা শিউরে ওঠে, এতটা ডার্ক আপনার স্টোরি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সজীব ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের প্রত্যেকটা মূল্যবান কমেন্ট কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। কেননা আপনাদের কমেন্ট থেকে আমরা যেমন অনুপ্রাণিত হই, তেমনি আপনাদের ধরিয়ে দেওয়া ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বা প্রিয়জনদের কাছে। এতে করে আমাদের ভূত আড্ডা চ্যানেলটা কিন্তু সবার মাঝে ছড়িয়ে যাবে আর আমরা বিশাল এক পরিবার গঠন করতে সক্ষম হব। তো ওয়ান্স এগেইন সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারাও যদি সজীব ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আপনাদের সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের। তো চলে যাবার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো আগামীকাল, অর্থাৎ রবিবারের ঘটনার জন্য। কেননা রবিবার কিন্তু আমাদের 1K স্পেশালের বিশেষ ঘটনা। শুধু বিশেষ বলবো না, বিশেষ 3 স্টার লাগাই দিলাম, হ্যাঁ? কারণ বিশেষ ঘটনা এই জন্যই বললাম, আমার জানা মতে এরকম স্টোরি আপনারা আগে কখনো শোনেননি। আগামীকাল যেই স্টোরিটা আপনারা শুনতে যাচ্ছেন, আর আগামীকালের স্টোরির রাইটারও কিন্তু আপনার আমার সবার প্রিয় আরিফ ভাই। হ্যাঁ, দায়ান খ্যাত আরিফ ভাই। আরিফ ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি কালকে শুনতে যাচ্ছেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগামীকালের স্টোরিটাও। তো সবাইকে আগামীকালের এপিসোড শোনার নিমন্ত্রণ দিয়ে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।